ভারত দক্ষিণ আফ্রিকার 5 ম্যাচের টি-20 সিরিজ জমে উঠেছে দারুণভাবে, এমনটা আপনি বলতেই পারেন। কেননা প্রথম ম্যাচ ভারত জিতেছে, দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতেছে, তৃতীয় ম্যাচ আবার ভারত জিতেছে। ভারতের 2-1 ব্যবধানে এগিয়ে থাকা 2 ম্যাচ যখন বাকি রয়েছে তখন ভারত এগিয়ে আছে বটে, তবে যে কোনো কিছু তো হতেই পারে, কিন্তু ম্যাচগুলো জমছে না। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের 3টা ম্যাচই জমলো না। প্রথম ম্যাচে ভারত জিতেছিল 101 রানের ব্যবধানে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে 51 রানের ব্যবধানে, তৃতীয় ম্যাচে ভারত আবার এসে জিতে গেল 7 উইকেটের ব্যবধানে। ফলে সিরিজ জমলেও ম্যাচগুলো যে জমছে না, এবং ধর্মশালার এই তৃতীয় টি-20 ম্যাচটাও ভারত মোটামুটি সহজেই জিতেছে বলতে পারেন। 25 বল হাতে থাকতে 7 উইকেটে ম্যাচ জয়ের পর সেইটাকে কঠিন জয় বলার কোনো সুযোগ তো আসলে নেই। কিন্তু এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জমিয়ে তুলতে পারতো, অন্তত পক্ষে বেশ কয়েকটা জায়গা ছিল। সেই জায়গাগুলোই কি আলটিমেটলি গিয়ে টার্নিং পয়েন্ট হয়ে গেল কিনা ভারতের এই জয়ের, দক্ষিণ আফ্রিকার এই পরাজয়ের? টার্নিং পয়েন্ট কোন কোন জায়গাগুলো হতে পারতো, বা কোনটা আলটিমেটলি টার্নিং পয়েন্ট, সেটা নিয়ে তো এই আলোচনাটা করছি। ধরুন ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তারা 117 রান করেছে। এই 117 রান কি ডিফেন্ডেবল? দক্ষিণ আফ্রিকার সিমেটা খুবই ভালো, ধর্মশালার যে উইকেট এবং কন্ডিশন সেইটা পেস বোলিং ফ্রেন্ডলি, কিন্তু ওই জায়গাটাতে 117 রান যদি তাদের ডিফেন্ড করতে হতো তাহলে আর্লি ব্রেক থ্রুটা খুবই প্রয়োজন ছিল। স্পষ্ট মানে আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে অভিষেক শর্মার উইকেটটা প্রয়োজন ছিল, সেইটা তারা আসলে পারেনি। অভিষেক শর্মা যে 18 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন, মোটামুটি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 3টা 4 3টা ছক্কা মেরেছেন, পাওয়ার প্লের মধ্যেই 60 রান উঠে গেছে। 6th ওভারে গিয়ে তিনি যখন আলটিমেটলি আউট হন ততক্ষণে ম্যাচ আসলে শেষ। ফলে এই একটা জায়গা আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন যে অভিষেক শর্মার ইনিংসটা, ওইখানটাতেই সাউথ আফ্রিকার ম্যাচে ফেরার শেষ সম্ভাবনাটুকু আসলে শেষ হয়ে যায়। হ্যাঁ, তিনি আউট হয়েছেন। অন্য প্রান্তের ধরেন শুভমান গিল, তিনি একেবারেই নিজের ছন্দে আছেন পুরোপুরি, তা বলা যাবে না। তারপরে তো এই ম্যাচে তিনি স্কোর পেয়েছেন, 28টা রান করেছেন, তিনি আউট হয়ে গেলেন। সূর্যকুমার যাদব তাদের ক্যাপ্টেনের অবস্থা কিন্তু আসলে ততই বচো। এই আর একটা ম্যাচে কিন্তু তিনি কম রানে 11 বলে 12 রান করে তিনি আউট হয়ে গেছেন, এবং ডিফাইন লেগে যেভাবে তিনি ক্যাচ দিয়ে আউট হয়েছেন, এইগুলো ফর্মে থাকা সূর্যকুমারের ছক্কা হয়ে যেত অনায়াসে। কিন্তু এখন আর কিছুতেই কিছু হচ্ছে না। এই নিয়ে বোধহয় 21 নম্বর টি-20 ইনিংস তার 50 বিহীন কাটলো, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এই ক্যাপ্টেনের ফর্মটা ভারতের জন্য দুশ্চিন্তার নিঃসন্দেহে। কিন্তু এই ম্যাচটাতে আপনি তিলক বর্মার ইনিংসটাকেও বলতে পারেন ভাই 26 রান করতে 34টা বল খেলে ফেলেছেন, তাতে কি যায় আসে? 117 সাউথ আফ্রিকা করেছে, 118 রানের টার্গেট। ওই অভিষেক শর্মার ইনিংসের পর বাকি ভারতের যতই হোচট টোচট ছোটখাটো থাকুক না কেন, ম্যাচ জয় নিয়ে সংশয়ের জায়গাটা আর বিন্দু মাত্র ছিল না। ফলে অভিষেক শর্মার ওই প্রায় 200 স্ট্রাইক রেটে 18 বলে 35 রানের ইনিংসটাকে একটা টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন, এবং সাউথ আফ্রিকা এই জায়গাটা ম্যাচটা কম্পিটিটিভ করতে পারতো যদি তারা আগে আগে আউট করে দিতে পারতো অভিষেক শর্মাকে, সেটা তারা করতে পারেনি। এবার আসুন তাদের ব্যাটিং ইনিংসে। যখন তারা ব্যাটিং করেছে, এই যে 117 রান করেছে, সেইটা যদি ধরেন 140 150 হলে এটা একটা কম্পিটিটিভ টোটাল হতে পারতো। ওই একই কারণে সাউথ আফ্রিকার পেস বোলিং লাইন আপ এবং ধর্মশালার উইকেট কন্ডিশনের কারণে সেইটা তারা করতে পারেনি। 117 রানে তারা আটকে গিয়েছে কোথায়? ধরেন এই জায়গাটাতে নাম্বার 1 শুরুতেই তারা ব্যাপক হোঁচট খেয়েছে। 7 রানের মধ্যে তারা 3টা উইকেট হারিয়ে ফেলেছে। রেজা হেনরিক্সকে এলবিডব্লিউ করেছেন আরদীপ সিং, তিনি 2টা বল ওই মিডল লেগে পিচ করে আউটসুইং করে বের করে নিয়ে যাচ্ছিলেন, থার্ড বলটা ভেতরে ঢোকালেন, সেইটাতে আম্পায়ার এলবিডব্লিউ এর অ্যাপিলে সাড়া দেননি বটে, কিন্তু ইন্ডিয়া ডিআরএস নিয়েছে, এবং রিভিউতে রেজা হেনরিক্সের উইকেটটা ওইখানে আরদীপ তিনি পেয়ে গেলেন। গত ম্যাচটাতে আর আসলে যাচ্ছেটাই বোলিং করেছেন, এক ওভারে 7টা ওয়াইড পর্যন্ত দিয়েছিলেন, 54 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি। তো সেই অর্থে এখানে আরদীপের জন্য এই ম্যাচটা একটা ভালো কামব্যাক। এবং এই যে হর্ষিত রানা অন্য সাইডের যে বোলার রয়েছেন, যিনি জাসপ্রীত বুমরার জায়গায় খেলছেন, বুমরা পার্সোনাল রিজনসে এই ম্যাচটা তিনি খেলছেন না, এবং তিনি কিন্তু ওই 2টা উইকেট আর্লি 2টা আরো 2টা ব্রেক থ্রু দিয়ে দিয়েছেন। কুইন্টন ডিকক তিনি এলবিডব্লিউ হয়েছেন ওই একই রকম ডেলিভারিতে আর্শদীপের মতো। আর ওইখানটাতে যখন তৃতীয় উইকেটটাও হর্ষিত রানা তিনি ওই পেয়ে গেলেন ডোয়েল ব্রেভিসকে, তিনি যখন প্লেড অন হলেন, ওই জায়গাটাতে 7 রানে 3 উইকেট যখন সাউথ আফ্রিকা তুলে নিয়েছে ভারত, বড় স্কোরের জায়গাটাতে বড় একটা ধাক্কা সাউথ আফ্রিকা সেইখানটাতেই খেয়েছে। নাম্বার 2 আরেকটা জায়গা, সাউথ আফ্রিকা একটু কামব্যাক করার চেষ্টা করছিল, তখন বরুণ চক্রবর্তী যে পরপর 2 ওভারে ডনোভানকে এবং ডনোভান ফেরেরা এবং মার্কো ইয়ানসেনকে তিনি যে গুগলিতে বোল্ড করে দিলেন, সেইটা আমার কাছে মনে হয় আরেকটা টার্নিং পয়েন্টের দাবিদার। আমি এই ইনিংসের কথা যদি বলি, হ্যাঁ তাদের ওই শুরুতে 7 রানে 3 উইকেট চলে গিয়েছে, তারপরে 30 রানে 4th উইকেটও চলে গেল যখন ক্রিস্টান স্টাবসকে আউট করে দিলেন হার্দিক পান্ডিয়া। ভারতের তৃতীয় বোলার হিসাবে আরদীপ সিং জার্সি বুমরার পর তিনি টি-20তে 100 উইকেট তারও হয়ে গেল, এবং
শিবম দুবেও প্রথম ওভারটাতে যখন বোল্ড করে দিলেন ভিতরে ঢোকা একটা বলটাতে করবিন বসকে 44 রানে 5 উইকেট সাউথ আফ্রিকা পড়ে গেল। সেখান থেকে একটা কামব্যাকের চেষ্টা তারা করছিল, কেননা এক সাইডে এইডেন মার্ক্রাম ছিলেন, তার সঙ্গে ফেরেরার পার্টনারশিপটা হয়ে গিয়েছিল এবং তখনই যেটা আমি বললাম যে ভারুণ চক্রবর্তী পরপর 2 ওভারে 2টা গুগলিতে 2টা বোল্ড করে দিলেন, ফেরেরাকে প্রথমে করলেন, তারপরে মার্কো ইয়ানসেনকে আউট করলেন। ফলে এই জায়গাটা, এই যে 2টা উইকেট, এটা আমার কাছে মনে হয় যে আরেকটা টার্নিং পয়েন্টের দাবিদার। এবং এই ইনিংসের আরো একটা জায়গা এইডেন মার্ক্রাম তো ছিলেন সাউথ আফ্রিকার আশা হয়ে, এবং তিনি যখন আউট হন তখনও 9টা বল বাকি ছিল। সেই 9টা বলও যদি খেলতে পারতেন বা শেষ পর্যন্ত যদি তিনি থাকতে পারতেন, ইউ নেভার নো, স্কোরটা তাদের আসলে 140-40 হয়ে গেলেও যেতে পারতো। ওই জায়গাটা থেকে আশদীপ সিং তাকে আউট করে দিয়েছেন। আজকে দুর্দান্ত বোলিং করেছেন, 4 ওভারে 13 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন, 11 রান দিয়ে 2টো উইকেট ভারুণ চক্রবর্তীর। এই দুইজনই হচ্ছে গিয়ে তাদের পিক বোলার, সবাই আসলে ভারতের ভালো বোলিং করেছেন। সো ওইখানটাতে 44 না 46 বলে 61 রান করেছেন যে এইডেন মার্ক্রাম, তার ওই উইকেটটাও অ্যাপারেন্টলি হয়তো তত গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, 9টা বল বাকি ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে 140-40 সাউথ আফ্রিকা করলে হয়তো বা ম্যাচটা ইন্টারেস্টিং হলেও হতে পারতো। ফলে সেইটাও আমার কাছে আরো একটা টার্নিং পয়েন্টের দাবিদার। ফলে ধর্মশালার এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা শুরুতে ব্যাটিং এ নেমে যে 117 রান করেছে, সেই জায়গাটাতে তারা 20-25টা রান অন্তত পক্ষে কম করেছে ম্যাচটা কম্পিটিটিভ করাচ্ছে এবং করার জায়গা থেকে। এবং সেইখানটাতে টার্নিং পয়েন্টের কথা আমি বলছিলাম যে নাম্বার 1 তাদের ওই 7 রানের শুরুতেই 3 উইকেট চলে যাওয়া, নাম্বার 2 ভারুণ চক্রবর্তীর ওই যে মিডল ওভার্সে একটা পার্টনারশিপ হয়েছিল যে সেখান থেকে পরপর 2 ওভারে 2টা উইকেট তুলে নেওয়া, এবং নাম্বার 3 হচ্ছে গিয়ে এইডেন মার্ক্রাম যে ছিলেন শেষ দিকে গিয়ে তার উইকেটটাও 9 বল বাকি থাকতে যখন তুলে নিলেন আশদীপ সিং, সেইটা। আর ভারতের ব্যাটিং ইনিংসের আরো একটা কথা বলতে হবে, যেটা নাম্বার 4 অভিষেক শর্মার সেই ইনিংসটা, সেই ইনিংসে সাউথ আফ্রিকার ম্যাচে থাকার, ম্যাচে ফেরার, 117 রান ডিফেন্ড করার ন্যূনতম যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গাটাও আসলে শেষ হয়ে গিয়েছে। এই চারটাই আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্টের দাবিদার। এবং তার মধ্যে যদি আমাকে একটা বেছে নিতে বলেন, আমি আসলে ভারুণ চক্রবর্তীর পরপর 2 ওভারে যে 2টা উইকেট, সেইটার কথাই বলবো। অবভিয়াসলি 7 রানে 3 উইকেট ফেলে দেওয়া তো শুরুতেই বিরাট সেটব্যাক, সেটা তো রয়েছে, কিন্তু ভারুণের ওই 2টা উইকেট ওই সময় যে স্পেশালি তিনি যে হচ্ছে ফেডারার উইকেটটা নিলেন, ফেডারার এবং মার্ক্রামের পার্টনারশিপটা কিন্তু জমে গিয়েছিল, যাওয়ার পথে যাচ্ছিল, মানে জমার পথে যাচ্ছিল। ফলে সেই পার্টনারশিপটা যদি আরো কিছুক্ষণ কন্টিনিউ করতে পারতো, সাউথ আফ্রিকা স্কোরটা 140-150 হলেও হতে পারতো। আমার কাছে তাই বাকিগুলো খুব ক্লোজ, কিন্তু এই ভারুণ চক্রবর্তীর ওই স্পেশালি ফেডারার উইকেটটাকেই, এরপর মার্কো ইয়ানসেনের উইকেটটাও পেয়েছেন, ওইটাকে আমার কাছে আসলে ভারতের এই 7 উইকেটের জয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার ম্যাচটাতে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন।